নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প কৃতকর্ম। তাহলে শুরু করি। গল্পের নাম কৃতকর্ম। তাকে আপনারাও দেখেছেন নিশ্চয়, অবশ্য যদি কলকাতার চৌরঙ্গী অঞ্চলে আপনাদের যাতায়াত থাকে। ওই এলাকাতেই ঘোরে বেশিরভাগ। দীর্ঘ শ্যামবর্ণ মানুষটা, জীর্ণ রংচটা মিলিটারি পোশাক পরনে, দুই পকেটে টফি আর লজেন্স বোঝাই করে নিয়ে বেড়ায়। ছোট ছোট ছেলে দেখলেই তার কাছে যায়। অবাঙালিদের বলে, টফি খায়গা, টফি, চকোলেট। বাঙালিদের বলে, খোকা, লজেঞ্জস খাবে? ভালো লজেঞ্জস, টফিও আছে, কি খাবে বলো? শুধু ছেলেদেরই বলে, মেয়েদের না। মেয়েদের দিকে তাকায় না পর্যন্ত। অধিকাংশ ছেলেরাই ভয় পায়, সঙ্গের লোকজন আরও বেশি। যারা চেনে বা নৃত্য দেখে তারা আর ভয় পায় না, হাত পাতে। দু হাত বোঝাই করে তাদের দেয় সেই টফি আর লজেঞ্জস। এই ওর কাজ। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে ঘুরে বেড়াবে সে। পকেটের মাল শেষ হলে গিয়ে ঢুকবে কোনো বারে, বেশি নয়, 2 পেগ মদ খাবে। তারপর গিয়ে বসবে ময়দানে কোথাও, যতক্ষণ না পাহারাওয়ালা এসে তুলে দেবে। তখন স্খলিত পদে কোনো বিলিতি সুরে শীষ দিতে দিতে ফিরে যাবে ইলিয়ট রোডের এক জরাজীর্ণ বাড়ির একতলার একখানা ঘরে। এইটাই ওর বর্তমান বাসা। ওর আশা আছে এইখান থেকেই একেবারে সে চলে যেতে পারবে অপার্থিব কোনো আশ্রয়ে, এমন জায়গায় যেখানে আর জীবন ধারণের সমস্যা নিয়ে মাথা ঘামাতে হবে না কোনো দিন। অসময়ে চাকরি ছেড়েছে বলে পেনশন পায় যৎসামান্যই। সে টাকা ওর মদ খেতে এবং টফি লজেঞ্জস বিলোতেই শেষ হয়ে যায়। এই ঘরের ভাড়া এবং সকালের চা ও ব্রেকফাস্টের খরচ জোগায় ওর বোন। পাছে উপবাস করে মরে এই ভয়ে ওই বাড়ির মালিক অ্যাংলো ইন্ডিয়ান মহিলাটির সঙ্গে বন্দোবস্ত করেছে সে। টাকা একেবারে তার কাছেই দিয়ে যায়। ঘরের ভাড়া, চা ও ব্রেকফাস্ট বাবদ মাত্র 75টি টাকা নেন তিনি। সম্ভবত ওর অবস্থা দেখেই দয়া হয়েছে তাঁর, তাই যেটুকু খরচ পড়ে তার বেশি নেন না। বোন আরও দিতে পারত, কিন্তু রাত্রের খাওয়া পড়েই থাকে, কোনো দিনই খায় না, বা খাবার মতো জ্ঞান থাকে না বলে বাড়িওয়ালা ভদ্রমহিলাই সে ব্যবস্থা রদ করেছেন। বলেছেন, সকালেই আমি বেশি করে খাইয়ে দেব এখন, তুমি ভেবো না। দৈনিক একটা স্কোয়ার মিল খেলেও মানুষ বেঁচে থাকে, সুতরাং মরবার ভয় ওর নেই। মিছিমিছি কেন আরও 40 টাকা জলে ফেলবে তুমি? অনিল রায়, অন্তত বাপ মা নাম রেখেছিলেন তাই। সেটাকে ও নিজে করে নিয়েছিল ও নীল রয়। ওর মাতামহ ছিলেন জজ, সিভিল জজ। কখনো বিলাত যাননি, কিন্তু বিলিতি মানুষ ও বিলিতি জীবনের ওপর তাঁর ছিল অচলা ভক্তি। ও নীল ছেলেবেলায় সেই মাতামহের কাছেই মানুষ হয়েছিল। তার কাছ থেকে পেয়েছিল সেই ভক্তি, পেয়েছিল সাহেবিয়ানার প্রতি ঘোরতর আসক্তি। দাদামশাইয়ের প্ররোচনা ও উদ্যমেই সে বিলেত গিয়েছিল। সেখানকার মিলিটারি কলেজ থেকে পাশ করে একেবারে অফিসার হয়ে ফিরল। সাহেবিয়ানার যেটুকু বাকি ছিল সেটুকুও হয়ে গেল এই কবছরে। মনে প্রাণে ইংরেজ সে, শুধু দেহে হতে পারেনি, এই ছিল ওর আফসোস। তাতে বাদই হয়েছিল গায়ের চামড়াটা। যদিচ রংটা বাদ দিলে ওর চেহারাটা ছিল সত্যিই দেখবার মতো। পুরো 6 ফুট উঁচু, 42 ইঞ্চি বুকের ছাতি, লম্বা চওড়া দশাশয়ী পুরুষ যাকে বলে। ও যখন অফিসার হয়ে ফিরল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখ, সুতরাং এখানে থাকা হলো না বেশি দিন।
শিগগিরই বাইরে যাবার হুকুম হলো, কিন্তু তার আগেই ওর মা একটি বিয়ে দিয়ে দিলেন। বিয়ে পাশ সুন্দরী মেয়ে, গান বাজনা জানে। ভালোই লাগলো অনিলের, শুধু যথেষ্ট মেম সাহেব নয়, এই হলো ওর আপত্তি। বিদেশ যাত্রার আগে ব্যবস্থা করে গেল, সে এক মেম সাহেবের কাছে ইংরেজি বলতে কইতে শিখবে ও বিলিতি নাচের স্কুলে নাচ শিখবে। এরপর 4 বছর বলতে গেলে সে পৃথিবীর ঘাটে ঘাটে ভেসে বেড়ালো, নানা দেশ, নানা মানুষ। তার ফলে যেটুকু ভারতীয় ওর মধ্যে ছিল তাও মরে গেল। পাকাপাকি সাহেবী জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেল সে। নিয়মিত মদ খাওয়া, নিয়মিত নাইট ক্লাবে হইহুল্লা করা, কোথাও কোনো ত্রুটি রইল না। যুদ্ধের শেষে সাতঘাটের জল খেয়ে আবার যখন দেশে ফিরল অনিল, তখন আর আগের মতো আত্মীয়দের সঙ্গে এক বাড়িতে থাকা সম্ভব নয়। মাকে সে স্পষ্ট জানিয়ে দিলে সে তার জীবন তার মতোই কাটাতে চায়, এবং মা কি ভাই বোনদের সঙ্গে এক বাড়িতে থাকলে তা পারবে না। অতএব সে ও তার স্ত্রী এরপর থেকে পৃথকই থাকবে। অবশ্য তখনই অত বড় একটা আঘাত না দিলেও চলতো তার, কারণ কলকাতার বাইরে বাইরেই থাকতে হলো তাকে বেশ কয়েক বছর। ভুসওয়াল, পুনা, ব্যাঙ্গালোর, আগ্রা, মিরাট ইত্যাদি। যে জীবন সে চাইছিল সেই জীবনই পেল সে। ওপর অফিসারদের সঙ্গে মেলামেশা, অফিসার্স ক্লাবে মদ খাওয়া ও তাস খেলা, এবং মধ্যে মধ্যে সাহেব বন্ধুদের বাড়ির নাচের মজলিসে যোগ দেওয়া। কোনো মিলিটারি অফিসারই, যারা অবশ্য একটু ভদ্রভাবে থাকতে চান, তাদের নিজের মাইনেতে চলে না। অনিলেরও চলতো না, যদি না তার বিবেচক দাদামশাই মরবার সময় কিঞ্চিৎ টাকা তাকে দিয়ে যেতেন। বেশি কিছু না হলেও সামান্য সামান্য ভেঙে খাবার পক্ষে ঢের। এইভাবে কাটল পুরো 10টা বছর। তারপর তদবির তদারক করে যখন কলকাতায় বদলি হয়ে এলো অনিল, তখন ওর মা মারা গেছেন, ভাই দিল্লিতে বসেছে স্থায়ীভাবে, কলকাতার বাসার আর চিহ্ন মাত্র নেই। থাকার মধ্যে আছে ওর একটি বোন, সেও বিবাহিতা। সুতরাং আত্মীয়দের সঙ্গে থাকবার কোনো প্রশ্নই উঠল না। তাই বলে ফোর্ট উইলিয়ামেও থাকল না সে। আরেকটু তদবির করে বাইরে বাসা করবার অনুমতি আদায় করল এবং চৌরঙ্গি অঞ্চলে খাস সাহেবদের মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া করল। এতদিনে বহুদিনের স্বাদ মিটল তার। ঠিক এই সময়ে সহসা একদিন দেখা হয়ে গেল মিটফোর্ডের সঙ্গে। মিটফোর্ড আমেরিকান, ইটালীয় যুদ্ধক্ষেত্রে আলাপ হয়েছিল তার সঙ্গে। সে আলাপ বন্ধুত্বে পরিণত হতে দেরি হয়নি। অবশ্য তখন কেউই ভাবেনি যে আবার দুজনে দেখা হবে। অনিলের চিঠিপত্র লেখা বিশেষ অভ্যাস ছিল না বলে যোগাযোগও ছিল না। হঠাৎ কলকাতার রাস্তায় দেখা হয়ে যেতে দুই বন্ধুই খুব আনন্দিত হলো। অনিল তাকে টেনে নিয়ে এলো নিজের ফ্ল্যাটে। স্ত্রী রীতার সঙ্গে আলাপ করিয়ে দিলে এবং ডিনার খাইয়ে তবে ছাড়ল। এরপর থেকে মিটফোর্ডের সঙ্গে বন্ধুত্বটা যেন আরও গাঢ় হয়ে উঠল। মিটফোর্ড এসেছে এখানে যুক্তরাষ্ট্রের চাকরি নিয়ে। মার্কিন পররাষ্ট্র বিভাগের যেসব বিশেষ প্রচার ব্যবস্থা হয়েছে তারই একজন প্রধান কর্মকর্তা হিসেবে। কলকাতায় সে নতুন, বন্ধুবান্ধব বা পরিচিতদের সংখ্যা তার এখানে খুবই কম। সেও অনিলকে পেয়ে যেন বেঁচে গেল। ওকে সে সত্যিই পছন্দ করত। প্রথম প্রথম তার এই সাহেবী জীবনের অন্ধ অনুসরণ করার প্রয়াস দেখে হাসত মিটফোর্ড। বলতো, ইংরেজদের তাড়াতে চাইছো তোমাদের দেশ থেকে, অথচ এমন করে তাদের নকল করছো, লজ্জা করেন তোমার? অনিল হেসে জবাব দিত, তাদের তাড়াতে চাইছি তারা আমাদের মাথার ওপর মনিব হয়ে বসে থাকতে চায় বলে। জাতি হিসাবে তাদের ওপর আমাদের বিতৃষ্ণা, কেননা তারা বিদেশি এবং শোষক। ব্যক্তিগতভাবে কোনো রাগ নেই আমাদের। ইংরেজদের বহু এমন গুণ আছে
যাকে আমাদের নেতারাও শ্রদ্ধার চোখে দেখেন, অনুকরণ করতে চেষ্টা করেন। এরপরও দু একবার মিটফোর্ড বোঝাতে চেষ্টা করেছে তাকে যে যার যার জাতীয় বৈশিষ্ট্যই বজায় রাখা উচিত, এমন করে মনে প্রাণে বিদেশি সাজার কোনো অর্থ হয় না। কিন্তু অনিল হেসে উড়িয়ে দিয়েছে সে কথা। বলেছে, ভাই, দেহে তো কোনোদিনই সাহেব হতে পারবো না, মনে প্রাণে যদি একটু হই তো ক্ষতি কি? কিন্তু সে মতভেদ নিতান্তই তুচ্ছ। তাতে বন্ধু হতে আটকায়নি কারুরই, এখানেও আটকালো না। বরং এই নির্বান্ধব দেশে অনিলকে পেয়ে বেঁচে গেল মিটফোর্ড। তার একটা আড্ডা দেবার জায়গা হলো। প্রথম প্রথম শুধু শনি রবিবার আসতো সে, তারপর মধ্যে আরও একটা দিন হলো, তারপরে প্রায় প্রত্যহই সন্ধ্যায় এসে আড্ডা জমাতো। কোনো কোনো দিন সেই ওদের নিয়ে যেত বাইরে কোথাও ডিনার খাওয়াতে, আবার কোনো কোনো দিন এদের এখানেই ডিনার খেয়ে ফিরত সে। একটা অসুবিধা এই যে অনিল যেমন বাঙালি খাবার একদম পছন্দ করত না, মিটফোর্ডের আবার তেমনই তাতেই প্রবল আসক্তি। অবশ্য রীতা বাঙালি রান্না ভোলেনি, সে নিজেই মিটফোর্ডের জন্য দু একটা খাবার তৈরি করে রাখত। ক্রমে এমন হলো যে অনিল বাড়ি থাকে না, মিটফোর্ড এসে শুধুই রীতা আর তার ছেলে দুটোর সঙ্গে আড্ডা দিয়ে চলে যায়। অনিলের দুই ছেলেই আঙ্কেল ববির খুব ভক্ত হয়ে উঠল। ওই নামেই তাকে ডাকতে শিখিয়েছে মিটফোর্ড, কারণ আঙ্কেল ববির মতো এত রকমের উদ্ভট উদ্ভট খেলা কেউ জানে না। পাপা তো নয়, মামিও নয়, আর এত খেলনা ছবির বইও কেউ আনে না তাদের জন্য। পাপা শুধু নিয়ে আসে 2 পকেট বোঝাই করে চকোলেট, টফি আর লজেঞ্জাস, কিন্তু শুধু খাওয়াতে তাদের মন ওঠে না। রীতাকে খুব ভালো লেগেছিল মিটফোর্ডের। তার শান্ত স্বভাব ও মধুর প্রকৃতির জন্য রীতিমতো শ্রদ্ধাই করত সে। সুতরাং স্বামী তো বটে, স্ত্রীও ওর অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠল। রীতা অনিলের মতো অত হইহল্লা ঘোরাঘুরি পছন্দ করত না, কিন্তু অনিলের ওটা হয়ে গেছে জীবনের অঙ্গ। ক্লাবে যাওয়া তার চাই, নাচ গান হল্লা এগুলো। প্রথম প্রথম অতিথিকে ফেলে যেতে একটু বিবেকে বাধ্য তার, কিন্তু পরে যখন লক্ষ্য করল যে ববি তার স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে গল্প করেই বেশ সুখে থাকে, তখন এক আধ দিন সরে পড়তে লাগলো। আর একটু শুয়ে যেতে অনুপস্থিতির মাত্রাটা বাড়িয়ে দিলে সে। শেষে এমন হলো যে যদি বা ডিনারের সময়টা পর্যন্ত কোনো মতে থাকতো অনিল, ডিনারের পর্ব শেষ হলেই সরে পড়তো কোনো না কোনো ছুতোয়। রীতা আপত্তি করলে বলতো, তোমাকে তো গল্প করবার লোক দিয়ে গেলুম বাপু, আর কেন আমাকে আটকাও? ববি তো তাস খেলার রসে বঞ্চিত, আমার ওসব একটু না হলে চলে না। যেদিন মিটফোর্ড ওদের কোনো হোটেলে নিয়ে যেত ডিনার খাওয়াতে, সেদিনও ডিনারের শেষে স্ত্রী পুত্রদের ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে সে ক্লাবে চলে যেত। এইভাবে মাস 6 কাটবার পর রীতা হঠাৎ বড় গোলযোগ শুরু করল। তোমার মতলবটা কি বলো দেখি? মতলব? কিসের মতলব? একেবারে আকাশ থেকে পড়ল অনিল। এ যেন মনে হচ্ছে তুমি আমাকে হস্তান্তরিত করতে পারলে বাঁচো। তার মানে খুবই সোজা। এভাবে একজন পুরুষ বন্ধুকে এন্টারটেন করবার জন্য আমাকে একা রেখে তুমি যে এইভাবে নিয়মিত সরে পড়ো, এর মানেটা কি? আমার বন্ধু বলছো কেন? এখন তো তোমারও বন্ধু। পুরুষের সঙ্গে মেয়েদের বিশুদ্ধ বন্ধুত্ব বেশি দিন থাকে না। সিরে, এটুকু বিশ্বাস তোমার ওপর আমার আছে। কিন্তু যদি আমার না থাকে, তাহলে এই বুঝবো যে তোমাকে আমি তোমার থেকে বেশি চিনি। হেসে ওঠে সে জোরে জোরে। রীতার মুখের মেঘ কিন্তু কাটে না। সে বলে, আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং দিলুম, এরপর অপ্রীতিকর যদি কিছু ঘটে আমাকে দোষ দিও না। ননসেন্স! অপ্রীতিকর ঘটবেই বা কেন? ববি তেমন লোক নয়,
ওকে আমি চিনি, খাঁটি ভদ্রলোক। আমি কিন্তু ওকে অত খাঁটি বলে মানতে রাজি নই। তোমাকে স্পষ্টই বলছি, কিছুদিন থেকেই ওর ভাবভঙ্গি আমার মোটেই ভালো লাগছে না। না না, তুমি ওকে অবিচার করছো রীতা। ওরা তেমন লোক নয়। কোনো ভারতীয় বন্ধু হলে তবু আমি একটু দ্বিধা করতুম। এরা অন্য জাতের মানুষ। মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব ওদের গড়ে ওঠে অনায়াসে, প্রণয় বস্তুটি বাদ দিয়েও। রীতা বিরক্তিতে ঠোঁট কামড়ায় শুধু। আরও মাস দুই পরে রীতা আর একবার কথাটা তুলল। বলল, আচ্ছা, স্ত্রী পুত্র সংসার এর চেয়েও কি তোমার ক্লাব বড়? বাই নো মিন্স। কে বলেছে তোমাকে? তবে তুমি প্রত্যহ আমাদের ফেলে অমন করে ছোট কেন? একদিনও কি থাকতে পারো না? না না, তা পারবো না কেন, নিশ্চয়ই থাকবো। কোনো দরকার হয় না বলেই। সব দরকার সবাই দেখতে পায় না, কিন্তু দরকার না হলেও কি মানুষ স্ত্রীকে একটু সাহচর্য দেয় না? আমার কি ইচ্ছা করে না তোমার সঙ্গে একটু গল্প করি বসে? কিন্তু আসল কথাটা কি বলো দেখি? এখনো বুঝি সেই পুরনো সংস্কারের ভূতটা নামেনি ঘাট থেকে? প্লিজ অনিল, প্লিজ। আমি বড় লোনলি ফিল করি। তুমি কিছুদিন থাকো আমার কাছে। আচ্ছা আচ্ছা, তাই হবে। কাঁধ চাপড়ে চুমো খেয়ে স্ত্রীকে ঠান্ডা করল সে তখনকার মতো। এরপর দিন 15 সত্যিই সে রাত্রে কোথাও গেল না। ববি দেখে শুনে একদিন ঠাট্টা করে বলল, কি ব্যাপার রয়, হঠাৎ গৃহবাসী হয়ে উঠলে যে? একটু মুখ বদলাতে ইচ্ছে হলো আর কি, হেসে বলল অনিল। তাছাড়া গিন্নির হুকুম, ক্লাবে যাওয়া আমার চলবে না আর। তাই নাকি? কেমন একরকম অদ্ভুত দৃষ্টিতে রীতার দিকে চাইল মিটফোর্ড। হঠাৎ নতুন করে স্বামীর সঙ্গে প্রেমে পড়লে নাকি? তুমি জানো না ববি, আমরা হিন্দুর মেয়ে। স্বামী আমাদের নিত্য প্রেমিক, ও কখনো পুরনো হয় না। তা বটে। ববি ওদের দিক থেকে ফিরে ছেলেদের দিকে মন দিল। অনিল কিন্তু 15-16 দিনেই যেন হাঁফিয়ে উঠল। এরই মধ্যে একদিন কি একটা ছুতো করে বেরিয়ে পড়ল। তারপর আবার 2-3 দিন কোনো মতে বাড়িতে রইল, যদি বা আর পারল না। একটু শোয়ে এসেছে দেখে ফের সেই ক্লাব, নাইট ক্লাব, নাচের আড্ডায় বাসা বাঁধল। আড়ালে একদিন মিটফোর্ডের কাছে চোখ মোটকে বলল, রীতা মাঝে মাঝে অকারণেই ভয় পায়। কুসংস্কারের ভূতে পেয়ে বসে ওকে। তাই দিন কতক ওকে হিউমার করা আর কি। আর কদিন থাকবো, পেট ফুলবে যে। সন্ধে রাত্রিরে বসে বসে মেয়ে ছেলের সঙ্গে গল্প করা ও তোমারই পোষায় বন্ধু। মিটফোর্ড হেসেছিল একটু, কিন্তু রীতা আর কোনো অনুযোগ করল না স্বামীর কাছে, কোনো অনুরোধও করল না। অনিল যদি একেবারে বেহুশ না হতো তো লক্ষ্য করত যে বড় বেশি নিস্তব্ধ হয়ে গেছে সে, বড় বেশি চুপচাপ। তারপরই বোধহয় বিগত পর্বের মাস 2 পরে একদিন বিধাতা রূঢ় আঘাত হেনে হুঁশ করিয়ে দিলেন। সেদিন বিকেলে বাড়ি ফিরে অনিল দেখল ফ্ল্যাটটা বড়ই খালি খালি। রীতা এবং 2 ছেলে সকলেই কোথায় গেছে। একটু বিস্মিত হলো সে। সাধারণত এ সময় রীতা কোথাও যায় না। আয়াটাকে দেখা যাচ্ছে না, শুধু থাকার মধ্যে আছে বাবুর্চি তৈফুর। তৈফুরকে ডেকে জিজ্ঞাসা করল, মেম সাহেব কাহা গিয়া তৈফুর? সে 2 হাতের এক বিচিত্র ভঙ্গি করে বলল, क्या मालूम साहब, वो साहब आया था दोपहर में, वो अंकल साहब, उन्हीं का साथ मेम साहब चली गई, और बच्चा लोग भी, बक्स उक्स लेके। बक्स उक्स लेके? চমকে লাফিয়ে ওঠে অনিল, যেন ইলেকট্রিক শক খায় একটা। চারদিকে তাকিয়ে দেখে একবার ভালো করে। রীতার নতুন 3টে সুটকেসই নেই, তার মধ্যে 2টো তো গত মাসেই কিনেছে।
পাগলের মতো গিয়ে স্ত্রীর আলমারিটা খুলে ফেলল। সব খালি, শুধু দু একখানা পুরনো রংচটা কাপড় পরে আছে আর ছেঁড়া জামা। ছেলেদের পোশাকের দেরাজটার টানাগুলো টেনে নামিয়ে ফেলল মেঝেতে। সেখানেও সেই একই ইতিহাস। তবু বিশ্বাস হয় না কথাটা। ঝগড়া করে চলে গেছে, রাগ করে গেছে? কই, ঝগড়া তো হয়নি। বহুকালের মধ্যে কোনো রাগারাগি হয়নি ওদের। তখনই ছোটের নিচে জুতো খুলে স্নিপারে পা গলিয়েছিল কিনা তাও মনে পড়ে না। একটা ট্যাক্সি নিয়ে যায় মিটফোর্ডের অফিসে। ওকে একবার জানানো দরকার। একজনের চেয়ে দুজনে খোঁজা অনেক ভালো, কিন্তু সেখানে আরও বিস্ময় অপেক্ষা করছিল ওর জন্য, আরও আঘাত। মিটফোর্ড অফিসে নেই। সে স্বদেশেই অন্য কাজ পেয়েছে, ভালো চাকরি। হপ্তা তিনেক আগেই এখান থেকে ছাড়া পেয়েছে সে। শুধু পাসপোর্ট প্যাসেজ, এই জন্যই কয়েকদিন দেরি হয়ে গেল। যতদূর তারা জানে আজই বিকেলের প্লেনে রওনা হয়ে গেছে সে। সে প্লেন সোজা করাচি যাবে, সেখান থেকে রোম, ফ্রাঙ্কফুর্ট, লন্ডন হয়ে নিউ ইয়র্ক পৌঁছবে। অর্থাৎ ভারতের মাটিতে আর নামবে না কোথাও। কিন্তু কৌতূহলী স্মিথ জিজ্ঞাসা করে, এত বড় খবরটা তুমি জানো না রয়? তুমি ওর বেস্ট ফ্রেন্ড। আশ্চর্য। কি একটা জবাব দেয় অনিল, তা সে নিজেও জানে না। পা আর চলতে চায় না। তবু স্খলিত পদে একবার শ্বশুরবাড়ির দিকেও যায় সে। শ্বশুর নেই, বড় সম্বন্ধী আছে। সে তিক্ত স্বরে বললে, এমন একটা যে কিছু হবে তা আমরা জানতুম, শুধু তুমিই অন্ধ বলে কিছু দেখতে পাওনি। তা দুঃখ কি? তোমার জীবনের সবচেয়ে যা শ্রেষ্ঠ অর্ঘ্য তাই তো নিয়েছেন তোমার সাদা চামড়ার দেবতা। তোমার জীবন তো ধন্য হয়ে গেছে। আর শুনতে পারে না অনিল। বিশ্বাসও যেন হতে চায় না তবুও। ছোটে দমদমে প্যাসেঞ্জারদের তালিকা দেখে। হ্যাঁ, মিটফোর্ড আর তার স্ত্রী সেই প্লেনেই গেছে বটে। সঙ্গে দুটি বাচ্চা, ইউজিন রয়, লাডলি রয়। অনিলেরই দেওয়া আদরের নাম। তারপর যে কি তা অনিলের ভালো মনে নেই, ভাবেও না কিছু। কি করে যে মাস ছয়েকের মধ্যে এই অবস্থায় এসে পৌঁছল তা বোধ করি কেউই জানে না। বন্ধুরা না থাকলে বিনা ছুটিতে অবিরাম কামাই করার জন্য বরখাস্তই হতো চাকরি থেকে। কোনো মতে সামান্য পেনশন বরাদ্দ হয়ে অব্যাহতি পেল। সে ফ্ল্যাট, সে জিনিসপত্র সব ফেলে এসেছিল সে সেই দিনই। ছোট বোন এই আশ্রয়টুকুর ব্যবস্থা না করলে বোধহয় ওর পাগলা গারদে যাওয়া ছাড়া উপায় থাকত না, কিংবা কোনো ভ্যাগ্রান্ট হোমে। দেখেছেন তাকে আপনারাও, অবশ্য যদি কলকাতায় চৌরঙ্গি অঞ্চলে যাতায়াত থাকে। ওই এলাকাতেই ঘোরে সে বেশিরভাগ। পকেটে থাকে চকোলেট, টফি আর লজেঞ্জস। ছোট ছেলে দেখলেই কাছে গিয়ে জিজ্ঞাসা করে, লজেঞ্জস খাবে খোকা? কিংবা টফি খায়গা? শুধু ছেলেদেরই জিজ্ঞাসা করে, মেয়েদের নয়। মেয়েদের দিকে তাকায় না পর্যন্ত। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প কৃতকর্ম। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।